হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা এই ক্লাসে তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে বাংলা থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো আজকে এটি আমাদের সেট নাম্বার 2। অলরেডি আমাদের কিন্তু গতকাল সেট নাম্বার 1 হয়ে গিয়েছে। আর প্রত্যেক দিন এই চ্যানেলে তোমরা কিন্তু সন্ধ্যে 6টায় 6 PM এই সমস্ত বাংলার প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পঞ্চায়েত পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন একটি সন্ধি বিচ্ছেদের প্রশ্ন। সন্ন্যাসী, সন্ন্যাসী এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী হবে? দেখো, 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, সন্ন্যাসী এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে সম যোগ ন্যাসী। সম, ময় কিন্তু হসন্ত হবে, ওকে। সম, এই যে ময় হসন্ত যোগ ন্যাসী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন। ক্রোধ এই শব্দটির বিপরীত শব্দ কোনটি? বিনীত, শীতল, ক্ষমা নাকি প্রীতি? ক্রোধ, ক্রোধ মানে হচ্ছে রাগ। তো এর বিপরীত শব্দ কোনটি হবে? প্রীতি। প্রীতি মানে হচ্ছে ভালো, ভালোবাসা, ওকে। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন। দেখবে তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু এই সমস্ত ক্লাসগুলো থেকে হুবহু কমন পেয়ে যাবে। সুতরাং পারলে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতায় নোট করে রাখবে, তাহলে পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে কিন্তু সুবিধা হবে, ওকে। নেক্সট দেখো, একটি গুরুত্বপূর্ণ বাক্য, দুর্জন লোকেরা পরিত্যাজ্য। তো এটি একটি সরল বাক্য, হ্যাঁ। তো এই বাক্যটিকে বলেছে জটিল বাক্যে রূপান্তর করতে। তো দেখো, বাক্য মূলত 3 প্রকার। গঠনগত দিক থেকে বাক্য মূলত 3 প্রকার। একটা হচ্ছে সরল বাক্য, একটা হচ্ছে জটিল বাক্য, একটা হচ্ছে যৌগিক বাক্য, ওকে। তো দেখো, এই 3টা বাক্য সম্পর্কে একবার দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। তো সরল বাক্য কি? যে সমস্ত বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকে। যেমন পাখিরা আকাশে ওড়ে, রাম বাড়ি যায়, শ্যাম ভাত খায়, ওকে, রহিম মাঠে ফুটবল খেলে। তো এই টাইপের বাক্যগুলো কিন্তু হয়ে যাবে সরল বাক্য, কারণ এগুলো বাক্যে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় রয়েছে। আর জটিল বাক্য কোনগুলো? দেখো, নামটা শুনে তোমরা বুঝতে পারছো, জটিল মানে জটিল একটা বিষয়। তো এই সমস্ত বাক্যে কী হবে? এই সমস্ত বাক্যে, যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের উপর এক বা একাধিক আশ্রিত বাক্য থাকবে, তাদেরকে বলা হচ্ছে জটিল বাক্য। এবং জটিল বাক্যগুলো চেনার যে সহজ কৌশল, যিনি তিনি, এই টাইপের শব্দগুলো থাকবে। যিনি সৎ তিনি সুখী, যেমন তেমন, যেমন কর্ম তেমন ফল, যেখানে সেখানে, যখন তখন, যখন আমি পৌঁছালাম তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই টাইপের যে বাক্যগুলো, যিনি তিনি, যখন তখন, যে সে, যেমন তেমন, তো এগুলো কিন্তু হয়ে যাবে জটিল বাক্য। এর মানেই হচ্ছে প্রধান একটি খণ্ডবাক্য থাকবে এবং তার উপর এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকবে, ওকে। আর যৌগিক বাক্য কোনগুলো? যৌগিক, যৌগিক মানে হচ্ছে দুটো বা দুইয়ের বেশি, ওকে। 2 বা 2-এর বেশি যখন সরল বাক্য একসঙ্গে যুক্ত থাকে বা জটিল বাক্য একসঙ্গে যুক্ত থাকে, তখন তাকে বলা হচ্ছে জটিল বাক্য। এবং জটিল বাক্যগুলো তোমরা চিনবে কী করে? দেখবে যে তোমরা মাঝখানে এবং রয়েছে, মাঝখানে কিন্তু রয়েছে, মাঝখানে অথবা রয়েছে, এই সমস্ত অব্যয়গুলো থাকবে। যেমন দেখো, ছেলেটি দরিদ্র কিন্তু সৎ, অথবা একটা বাক্য যে আমি বাড়ি যাব অথবা মাঠে ফুটবল খেলতে যাব। তো এখানে দুটো সরল বাক্য রয়েছে, সুতরাং এই সমস্ত অব্যয়গুলো থাকবে, এবং কিন্তু অথবা। তো দেখো, এই হলো 3টা বাক্য সম্পর্কে একটা বেসিক আইডিয়া, তোমাদের অবশ্যই একটা ধারণা হয়েছে এবং এগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করবে, ওকে। তো এইবার দেখো 3 নম্বর প্রশ্নটা কী রয়েছে? দুর্জন লোকেরা পরিত্যাজ্য। তো এই বাক্যটাকে বলেছে জটিল বাক্যে রূপান্তর করতে। আর জটিল বাক্য আমি তোমাদেরকে এখনই দেখালাম যে যেমন তেমন, যিনি তিনি, যখন তখন, খালি এই ওয়ার্ডগুলো যুক্ত করে দেবে। তাহলে দেখো, দুর্জন লোকেরা পরিত্যাজ্য, তাহলে এটা হতে পারে যে যেসব লোকেরা দুর্জন তারা পরিত্যাজ্য। দেখো, যে তারা, যে তারা যুক্ত আছে। অথবা যিনি দুর্জন তিনি পরিত্যাজ্য, যিনি দুর্জন লোক তিনি পরিত্যাজ্য, এটাও কিন্তু হতে পারে, ওকে। যেহেতু এখানে দেখো বহু বচনে রয়েছে লোকেরা, সুতরাং হবে যেসব, যেসব লোকেরা দুর্জন তারাই পরিত্যাজ্য, ওকে। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, দুর্জন ও লোকেরা, এটি কিন্তু ও আছে, এটা হবে না।
পরিত্যাজ্য লোকেরা দুর্জন হয়, এটাও সরল বাক্য, এটাও হবে না। যদি লোকেরা দুর্জন তারাও পরিত্যাজ্য, এখানে কিন্তু দেখো জটিল বাক্যের বৈশিষ্ট্য রয়েছে যদি তারা, কিন্তু বাক্যটা শুনতে ভালো লাগছে না যে যদি লোকেরা দুর্জন তারা পরিত্যাজ্য না। সব থেকে বেস্ট হচ্ছে যেসব লোকেরা দুর্জন তারা পরিত্যাজ্য। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো ফ্রেন্ডস। এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে দেখো আগামী 20 মে থেকে শুরু হতে চলেছে পঞ্চায়েত ব্যাচ 2026। তো দেখো এই ব্যাচে মূলত 4টা বিষয় করানো হচ্ছে, বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে। জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু থাকবে। ওকে, এবং বাংলার এখানে বাংলা ব্যাকরণের সমস্ত অধ্যায়গুলো, সমাস, কারক, সন্ধিবিচ্ছেদ, এই যে বাক্য পরিবর্তন, প্রত্যেকটা টপিক তোমাদের কিন্তু করানো হবে, সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে প্রত্যেকটা টপিক। তারপরে দেখো ইংরেজি এবং গণিত, এই দুটো টপিক কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েদের অসুবিধার জায়গা রয়েছে। সুতরাং আমাদের এই ব্যাচে ইংরেজি এবং গণিত একদম বেসিক লেভেল থেকে তোমাদের শেখানো হবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যতটুকু তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য দরকার। ওকে, সুতরাং এই প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পেয়ে যাবে আমাদের এই ব্যাচে, নোট পেয়ে যাবে, A4 সাইজ নোট তোমরা প্রিন্ট আউটও করতে পারবে, অর্থাৎ ভিডিও ক্লাস এবং PDF নোট তোমরা কিন্তু এই ব্যাচে পাবে। এবং পরীক্ষাতে তোমরা কিন্তু 80 থেকে 90% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। ওকে, এটাই কিন্তু সিআরপি একাডেমির মূল বৈশিষ্ট্য। বিগত 8 থেকে 9 বছর ধরে বিভিন্ন চাকরির পরীক্ষায় সিআরপি একাডেমির তত্ত্বাবধানে মোটামুটি 80 থেকে 90% প্রশ্ন কিন্তু কমন এসেছে, আর প্রচুর ছেলেমেয়ে কিন্তু সিআরপি একাডেমির তত্ত্বাবধানে চাকরির পরীক্ষা পাস করে চাকরি করছে। ওকে, তো দেখো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা, এটি হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই। 999 টাকার ব্যাচ বর্তমানে কিন্তু অফার চলছে 499 টাকা, পুরো 12 মাসের জন্য, মান্থলি কিন্তু কোনো ফিজ নেই। ওকে, 1 বছরের ভ্যালিডিটি তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক, সিট সংখ্যা কিন্তু লিমিটেড, আমি আবারও বলছি, তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক চটজলদি তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও। ওকে, 9647553612। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, একটি সন্ধি বিচ্ছেদের প্রশ্ন, গবেষণা এটির সন্ধি বিচ্ছেদ কী হবে। দেখো তোমাদের পঞ্চায়েত পরীক্ষাতে কিন্তু বিশেষ করে আমি বারবারই তোমাদেরকে বলছি, গতকালের ক্লাসেও বলেছিলাম যে এই যে সন্ধি বিচ্ছেদের প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধর প্রশ্ন, বাক্য পরিবর্তনের প্রশ্ন, তোমরা বিগত বছরও দেখবে যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশি এসেছিলো, এবং তোমাদের এই বছরও 2026 পঞ্চায়েত পরীক্ষাতেও কিন্তু এই টাইপের প্রশ্নগুলো বেশি আসবে। সুতরাং এই টাইপের অধ্যায়গুলো তোমরা কিন্তু বেশি ফোকাস করো। ওকে, তো দেখো গবেষণা এটির সঠিক সন্ধি বিচ্ছেদ হবে গো যুক্ত এসোনা, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, কাজল কালো এটির সঠিক ব্যাসবাক্য কোনটি। দেখো সমাজ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো কাজল কালোটা হয়ে যাবে কাজলের ন্যায় কালো। ওকে, কাজল কালোটা কেমন, কাজলের ন্যায় কালো, অর্থাৎ এই কালোটা কেমন, এই কালোটা হচ্ছে কাজলের মতো দেখতে। সুতরাং কাজলের ন্যায় কালো হয়ে যাবে সঠিক ব্যাসবাক্য, এবং এটি কিন্তু একটি কর্মধারায় সমাস কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে, তার মধ্যে এই ব্যাসবাক্যটি হয়ে যাবে এটি একটি কর্মধারায় সমাস। নেক্সট দেখো 6 নম্বর, নিচের কোনটি শুদ্ধ বানান। ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অন্তর্গত। ওকে, এটা হয়ে যাবে কিন্তু শুদ্ধ বানান, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর, দেখো সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, চর্যাপদের আবিষ্কারককে। বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে যে চর্যাপদের আবিষ্কারককে, দীনেশচন্দ্র সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো দেখো চর্যাপদের আবিষ্কারক সঠিক উত্তর হয়ে যাবে হরপ্রসাদ শাস্ত্রী, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, একবার করে দেখে রাখবে। তো মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। ওকে, নেক্সট দেখো 9 নম্বর, উদয়াস্ত পরিশ্রম করব তথাপি অন্যের দ্বারস্থ হব না। দেখো তথাপি রয়েছে, এটি কোন ধরনের বাক্য। তথাপি রয়েছে, দেখো তথাপি একটি অব্যয় রয়েছে, তোমাদের এখনই পড়ালাম যে এটি একটি যৌগিক বাক্য। যৌগিক বাক্যের মূল বৈশিষ্ট্য হচ্ছে মাঝখানে কী থাকবে, কিন্তু থাকতে পারে, অথবা থাকতে পারে, ওকে, তথাপি থাকতে পারে। তো এগুলো হচ্ছে যৌগিক বাক্যের উদাহরণ। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি যৌগিক বাক্য, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। যৌগিক বাক্য কাকে বলে, দুই বা ততোধিক বাক্য, সরল বা জটিল বাক্য যখন
এবং কিন্তু অথবা ইত্যাদি অব্যয় দ্বারা যুক্ত থাকে তখন তাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন। এক কথায় প্রকাশ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাভি পর্যন্ত লম্বা হাড়। তো এই বাক্যটিকে সংকোচন করলে কি হয়, বা এটিকে এক কথায় প্রকাশ করলে কি হয়? দেখো 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে? নাভি পর্যন্ত লম্বা হাড়। তো দেখো নাভি পর্যন্ত লম্বা হাড়, এটাকে এক কথায় বলা হয় লন্তিকা। ওকে, তো অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, ঘুগনি এই শব্দটি কোন বিদেশি শব্দভাণ্ডার থেকে নেওয়া? তো এটি কোন শব্দ? জাপানি, চীনা, বর্মা নাকি গ্রিক? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো ঘুগনি শব্দটি মনে রাখবে এটি কিন্তু একটি বার্মা শব্দ, মানে মায়ানমার থেকে কিন্তু এই শব্দটি এসেছে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন, ঈশ্বর। তো ঈশ্বর এটার লিঙ্গ পরিবর্তন করলে কি হবে? তো দেখো ঈশ্বর এটা কিন্তু পুলিঙ্গ রয়েছে, তো এটার লিঙ্গ পরিবর্তন করলে কি হবে? ঈশ্বরী, মা ঈশ্বর, ঈশ্বরিণী নাকি ঈশ্বরা? তো তোমাদের পঞ্চায়েত পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো, বিভিন্ন লিঙ্গ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, তারপরে শুদ্ধ অশুদ্ধ, বাক্য পরিবর্তন, তো এই প্রশ্নগুলো কিন্তু বেশি করে আসবে। ওকে, তো ঈশ্বর সঠিক উত্তর হয়ে যাবে। দেখো ঈশ্বরকে লিঙ্গ পরিবর্তন করলে হবে ঈশ্বরী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস বলেন সবার উপরে মানুষসত্ত্ব তাহার উপরে নেই। তো এটি কোন কালের বাক্য? দেখো এখান থেকে দুটো প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন হচ্ছে সবার উপরে মানুষসত্ত্ব তাহার উপরে নেই, তো এই উক্তিটি কার? এটা হচ্ছে তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তো মনে রাখবে এটা চণ্ডীদাসের উক্তি। এবং আরেকটা ব্যাকরণের প্রশ্ন, যে সবার উপরে মানুষসত্ত্ব তাহার উপরে নাই, তো এটা কোন কালের বাক্য? এটি একটি সাধারণ বর্তমান কাল, নাকি ঘটমান বর্তমান কাল, নাকি পুরাঘটিত অতীত, নাকি পুরাঘটিত বর্তমান? তো দেখো ক্রিয়ার কালকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বর্তমানকাল, একটা হচ্ছে অতীতকাল, একটা হচ্ছে ভবিষ্যৎকাল। বর্তমানকাল অথবা প্রেজেন্ট টেন্স এটাকে আবার 4টা ভাগে ভাগ করা হয়। ওকে, অতীতকাল বা পাস্ট টেন্স এটাকেও 4টা ভাগে ভাগ করা হয়, এবং ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স এটাকেও কিন্তু 4টা ভাগে ভাগ করা হয়। ওকে, তো দেখো সবার উপরে মানুষসত্ত্ব তাহার উপরে নেই, তো এই উক্তিটি বা এই কথাটি এটি কিন্তু একটি সাধারণ বর্তমানকালের উদাহরণ। সাধারণ বর্তমান মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তো দেখো সাধারণ বর্তমানকালটা কখন হয়? সাধারণ বর্তমানকাল বা সিম্পল প্রেজেন্ট টেন্স হলো এমন একটি ক্রিয়ার কাল যা বর্তমানে সাধারণত অভ্যাস, চিরন্তন সত্য, ঐতিহাসিক ঘটনা বা বর্তমান অবস্থা বোঝায়। বাংলা ব্যাকরণে যে কাজ বর্তমানে সাধারণভাবে হয় বা হয়ে থাকে তাকে সাধারণ বর্তমানকাল বলা হয়। যেমন আমি ভাত খাই, এবং আরেকটি এই উদাহরণটি হচ্ছে সবার উপরে মানুষসত্ত্ব তাহার উপরে নেই, মানে এইগুলো একদম সিম্পল বর্তমানকাল। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন, পরীক্ষায় সফল হও। তো এটি কোন ধরনের বাক্য? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। দেখো বাক্য এই টপিকটা তোমাদের কিন্তু বরাবরই পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে তোমরা এইবারও 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সুতরাং এই যে বাক্যের যে বিভিন্ন শ্রেণীবিভাগগুলো রয়েছে, বিবৃতিমূলক বাক্য, ইচ্ছাসূচক বাক্য, বিস্ময়, আদেশ, তারপরে হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য, তো এগুলো তোমরা কিন্তু একটু জেনে রাখবে। এবং তোমাদের কিন্তু খুব শীঘ্রই আমরা বাংলা ব্যাকরণের যে অধ্যায়ভিত্তিক ক্লাস সেগুলো আমরা কিন্তু ইউটিউবে করিয়ে দেবো। তোমাদের কোন কোন অধ্যায়গুলো আগে প্রয়োজন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, এবং তোমাদের বাংলা ব্যাকরণের যে অধ্যায়ভিত্তিক ক্লাস সেটা কি প্রয়োজন আছে কি না সেটাও তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলো আনবো। ওকে, তো দেখো পরীক্ষায় সফল হও, তো এই বাক্যের মাধ্যমে কিন্তু কি করা হচ্ছে? একটা ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। হ্যাঁ, তুমি পরীক্ষায় সফল হও, বক্তা এখানে কিন্তু একটা ইচ্ছা প্রকাশ করছে, সুতরাং এটি হয়ে যাবে একটি ইচ্ছাসূচক বাক্য। ওকে, যে বাক্যে বক্তার মনের ইচ্ছা, বাসনা, কামনা বা প্রার্থনা প্রকাশিত হয় তাকে বলা হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। ওকে, এটা কিন্তু জেনে রাখবে। নেক্সট দেখো 15, ঢেকি স্বর্গেও ধান ভাঙে। ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। তো প্রদত্ত বাক্যে এই যে ঢেকি, এই ঢেকিটি কি জাতীয় কর্তা? তো দেখো কর্তার কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, যেমন ব্যতিহার কর্তা রয়েছে, সাধন কর্তা রয়েছে, প্রযোজ্য কর্তা রয়েছে এবং আলংকারিক কর্তা রয়েছে। তো দেখো ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, এটা কিন্তু এখানে কর্তা কিন্তু ওখানে একটা কাজ করছে। ওকে, সুতরাং এটি কিন্তু হয়ে যাবে সাধন কর্তা।
সাধনকর্তা এই বিষয়টা কি আমি তোমাদেরকে বলে দিই। করণ যখন কর্তা রূপে কাজ করে তখন তাকে বলা হয় সাধনকর্তা। ওকে, অর্থাৎ দেখো ঢেকিটা কিন্তু কিসের ধান ভাঙার কারণ, এটাই কিন্তু মেন জিনিস, ধান ভাঙার। তো এই করণটাই কিন্তু কর্তা রূপে কাজ করছে এই বাক্যে, যে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। তাহলে কে ধান ভাঙে, কে দিয়ে প্রশ্ন করলে কী হয়, কর্তা বেরোয়। তাহলে কে ধান ভাঙে, ঢেকি ধান ভাঙে। সুতরাং ঢেকিটা কিন্তু একটা কর্তা রূপে কাজ করছে। ওকে, সুতরাং এটি হয়ে যাবে সাধনকর্তা। ওকে, দেখো এখানে বিস্তারিত ব্যাখ্যাটা রয়েছে যে সাধনকর্তা কাকে বলা হয়। করণ যখন, মানে এখানে ঢেকিটা কিন্তু করণ কেন, ঢেকিটা কিন্তু ধান ভাঙার মেন জিনিস। ওকে, ধানটা ভাঙছে কী জন্য, ঢেকির কারণে। সুতরাং ঢেকিটা কিন্তু করণ। এই করণটাই যখন কর্তারূপে কাজ করছে, দেখো ঢেকিটা কিন্তু এখানে কর্তারূপে কাজ করছে, তখন তাকে বলা হচ্ছে সাধনকর্তা। ওকে, নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন। রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম। প্রদত্ত বাক্যে রাজবস্ত্র কোন কারক রূপে ব্যবহৃত হয়েছে। দেখো কারক থেকে প্রশ্ন, তো কারক, সমাস এগুলো কিন্তু তোমাদের বুঝে বুঝে পড়তে হবে, এবং এই টপিকগুলো কিন্তু আমাদের পঞ্চায়েত ব্যাচে বিস্তারিত করানো হচ্ছে। কারক থেকে শুরু করে, সমাস থেকে শুরু করে, বাক্য পরিবর্তন, প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস করানো হচ্ছে। ওকে, তো দেখো রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, এখানে রাজবস্ত্রটা কোন কারক, তো দেখো রাজবস্ত্রটা হয়ে যাবে কিন্তু এখানে কর্তৃকারক। অর্থাৎ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো রাজবস্ত্রটা কেন কর্তৃকারক হলো, ব্যাখ্যা দেখো কি রয়েছে। এখানে বস্ত্রটি সূক্ষ্ম হওয়ার ক্রিয়াটি সম্পাদন করেছে, যা এখানে বিশেষণ হিসাবে সূক্ষ্ম হওয়ায় রাজবস্ত্রের উপর বতাচ্ছে। ওকে, যেহেতু রাজবস্ত্র নিজেই সূক্ষ্মতার বিষয়টি নির্দেশ করেছে বা বাক্যের মূল বিষয়, সুতরাং এটি কিন্তু একটি কর্তৃকারক। এটা কিন্তু অনেকেই ভুল করে কর্মকারক করবে, কিন্তু কর্মকারক হবে না, এটি হচ্ছে কর্তৃকারক, কারণ বাক্যের মেন কর্তাই হচ্ছে এই রাজবস্ত্র। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন। বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্বন্ধকে কি বলে। তো দেখো বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্বন্ধকে বলা হয় অপশন এ কারক, অপশন বি সমাস, অপশন সি সন্ধি, নাকি অপশন ডি অব্যয়। ভিভিআই প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা কিন্তু কারক। বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি প্রচুরবার এসেছে। তাহলে কারকের সংজ্ঞাই হলো যে কারক কাকে বলে, কারক হলো বাক্যের মধ্যে ক্রিয়াপদের সাথে বিশেষ্য পদের যে সম্বন্ধ বা সর্বনাম পদের যে সম্বন্ধ, সেটা কিন্তু সমন্বয় করে। ওকে, তো এটাই কিন্তু কারক। তো দেখো কারকের যে বিভিন্ন শ্রেণীবিভাগগুলো, এগুলো একবার জেনে রাখো। কারকের যে বিভিন্ন প্রকারভেদ এবং সহজে চেনার যে উপায়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই নোটটা। ওকে, তো দেখো কারক কিন্তু মূলত 6টা: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, আর 3টা দেখো কি রয়েছে, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। তো এগুলো একবার একটু দেখে রাখো, বা এই নোটটা কিন্তু খাতায় নোট করে রাখো, ভীষণ গুরুত্বপূর্ণ। কারক তোমরা চিনবে কি করে, কর্তৃকারকটা তোমরা চিনবে কি করে, তো কর্তৃকারক কোনটা, যেটা হচ্ছে ক্রিয়া সম্পাদন করে, যে ক্রিয়া সম্পাদন করে। অর্থাৎ কে বা কারা দিয়ে যখন তোমরা প্রশ্ন করবে সেই ক্রিয়াটাকে, তখনই সেটা কিন্তু হয়ে যাবে কর্তৃকারক। যেমন তৃষা বই পড়ে, তাহলে কে বই পড়ে, তৃষা বই পড়ে, সুতরাং তৃষাটা হয়ে যাবে কর্তৃকারক। ওকে, নেক্সট দেখো কর্মকারক, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হচ্ছে কর্মকারক। তো এটা চেনার উপায় হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে। ডাক্তার ডাক, কাকে ডাক, ডাক্তারকে ডাক। ওকে, সুতরাং ডাক্তার হয়ে যাবে কিন্তু এখানে কর্মকারক। করণকারকটা কি, ক্রিয়া সম্পাদনের যে উপায় বা সহায়ক, তাকে বলা হচ্ছে করণকারক। তো মনে রাখবে দ্বারা, দিয়া, কর্তৃক। ওকে, এগুলো তোমাদের ব্যাচে সুন্দর করে করিয়ে দেবো। দ্বারা, দিয়া, কর্তৃক যখন তোমরা দেখবে তখন সেটা হয়ে যাবে করণকারক। যেমন দেখো তৃষা কলম দিয়ে লেখে, দিয়ে দিয়ে দিয়ে, এটা কিন্তু হয়ে যাবে করণকারক। ওকে, নেক্সট দেখো 4 নম্বর সম্প্রদানকারক, যাকে সত্য ত্যাগ করে কিছু দান করা হয়, তো সেটাকে বলা হচ্ছে সম্প্রদানকারক, মানে একেবারে দিয়ে দেওয়া। যেমন ভিখারিকে ভিক্ষা দাও, কাকে ভিক্ষা দাও, ভিখারিকে, ভিখারি হয়ে যাবে সম্প্রদানকারক। নেক্সট দেখো অপাদানকারক কি, যা থেকে কিছু উৎপন্ন বা গৃহীত হয় তাকে বলা হচ্ছে অপাদানকারক। তো এটা চেনার উপায় হচ্ছে থেকে, হইতে, চেয়ে। কী কী ওয়ার্ড থাকবে, থেকে, হইতে, চেয়ে। ওকে, তো এগুলো থাকলে সেটা হয়ে যাবে অপাদানকারক। যেমন গাছ থেকে পাতা পড়ে, সুতরাং গাছটা হয়ে যাবে কিন্তু অপাদানকারক। আর অধিকরণকারকটা কি, স্থান, কাল, পাত্র। ওকে, অর্থাৎ তোমরা প্রশ্ন করবে কোথায়, কখন। প্রভাতে সূর্য ওঠে,
তো প্রভাতের নিচে দাগ মনে করো, তো প্রভাতটা হয়ে যাবে কিন্তু অধিকরণ কারক। কখন সূর্য ওঠে মানে একটা এখানে সময়ের কথা বলা হচ্ছে, ওকে। স্থানকাল পাত্র এই সমস্ত বিষয়গুলো থাকলেই সেটা হয়ে যাবে অধিকরণ কারক, ওকে। তো এই যে কারক তো একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অনেক বড় অধ্যায়, তো সেটাকেই আমরা কিন্তু শর্ট করে সুন্দর করে একটা নোট তৈরি করে দিয়েছি। তো এই ট্রিক্সগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা কিন্তু কারকটা নির্ণয় করতে পারবে, ওকে। এবং কারকের উপর বিস্তারিত ক্লাস তোমাদের প্রয়োজন আছে কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু সেই অনুযায়ী তোমাদের পরবর্তী ক্লাসগুলো আনবো, ওকে। নেক্সট দেখো 18, নিচের কোনটি শুদ্ধ শব্দ? এই চারটের মধ্যে নিচের কোনটি শুদ্ধ শব্দ, কোনটি শুদ্ধ বানান রয়েছে? অপশন এ বি সি ডি। দেখো সম্মান, সম্মান বানানটা কোনটা সঠিক? সম্মান বানানটা কোনটা সঠিক? তো দেখো সম্মান সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এইটা কিন্তু সঠিক, অর্থাৎ দন্তের স, দন্তের নয় ময় আকার, দন্তের ন, এটাই কিন্তু সঠিক বানান, ওকে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, হংসডিম্ব, এটিও একটি গুরুত্বপূর্ণ সমাসের প্রশ্ন। হংসডিম্ব এটির সঠিক ব্যাস বাক্য কোনটি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো বাংলা বিষয়টা কিন্তু, বাংলা ব্যাকরণটা কিন্তু জিকের মতো নয় যে পড়লাম আর মুখস্থ করে ফেললাম, এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে, ওকে। এখানে কিন্তু ব্যাকরণের যে বিষয়গুলো, এখানে কিন্তু অনেকগুলো বিষয় তোমাদের বুঝতে হবে এবং প্রত্যেকটা কিন্তু ক্যালকুলেশন করে করতে হবে, কোথায় কী নিয়ম রয়েছে, কোথায় কী বৈশিষ্ট্য রয়েছে। তো দেখো হংসডিম্ব এর সঠিক ব্যাস বাক্য কোনটি? তো হংসডিম্ব সঠিক উত্তর হয়ে যাবে, এটা সঠিক ব্যাস বাক্য হচ্ছে হংসীর ডিম্ব, ওকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এটি কিন্তু তৎপুরুষ সমাসের উদাহরণ। সমাসেরও কিন্তু বিভিন্ন প্রকারভেদ রয়েছে এবং কোন ক্ষেত্রে কোন সমাস হয় সেগুলো কিন্তু ট্রিক রয়েছে, ওকে। তো সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো, তোমরা জাস্ট খালি একটু কমেন্ট করো যে তোমাদের কাদের কাদের প্রয়োজন অধ্যায়ভিত্তিক ক্লাস এবং কোন অধ্যায়ের প্রয়োজন, তোমরা কিন্তু কমেন্ট করবে, ওকে। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন, উগ্র শব্দের বিপরীত শব্দ কোনটি? তো দেখো উগ্র শব্দের বিপরীত শব্দ হয়ে যাবে কিন্তু সৌম্য, ওকে। উগ্র মানে উচ্ছৃঙ্খল, সৌম্য মানে হচ্ছে ভদ্র। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, রিক্সা এই শব্দটি কোন শব্দ? জাপানি শব্দ নাকি চীনা শব্দ নাকি বর্মী শব্দ নাকি কোনোটি নয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, প্রচুরবার কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় যে সমস্ত পরীক্ষাগুলোতে বাংলা রয়েছে, তো সেই পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি প্রচুরবার এসেছে। তো দেখো রিক্সা এই শব্দটি হলো সঠিক উত্তর হয়ে যাবে, এটি একটি জাপানি শব্দ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শুদ্ধ বানান? নিচের কোনটি শুদ্ধ বানান? শুশ্রূষা, শূন্য, প্রণয়ন নাকি মুহূর্ত? নিচের কোনটি শুদ্ধ বানান? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শূন্য, এটি কিন্তু শুদ্ধ বানান। বাকি দেখো শুশ্রূষা, এখানে কিন্তু দন্তেস্ব তালবস্যর গণ্ডগোল রয়েছে, ভুল রয়েছে। প্রণয়ন এখানে কিন্তু মধ্যাহ্ন দন্তান্ন গণ্ডগোল রয়েছে, এটাও ভুল রয়েছে। আর মুহূর্ত এখানে কিন্তু একটা রেপ হবে, এটাও কিন্তু গণ্ডগোল রয়েছে, ওকে। সুতরাং শূন্য এটা হয়ে যাবে সঠিক উত্তর, এটা কিন্তু সঠিক বানান রয়েছে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন, চোখের বালি এই বাগধারাটির অর্থ কী? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। চোখের বালি, চোখের বালি এই বাগধারাটির অর্থ কী? তো দেখো চোখের বালি এই বাগধারাটির অর্থ হলো বিশেষ বিরক্তির বস্তু। তোমাদের পঞ্চায়েত পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই আসবে, বিশেষ করে বাগধারা, সন্ধিবিচ্ছেদ, শুদ্ধ অশুদ্ধ, বাক্য পরিবর্তন, ওকে। আমি কিন্তু বারবার করে বলছি এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই সমস্ত ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো করানো হচ্ছে তোমরা দেখবে প্রচুর প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষাতে হুবহু কমন চলে এসেছে, ওকে। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, আরম্ভ শব্দটির বিশেষণ কী? তো দেখো আরম্ভ শব্দটির বিশেষণ হলো, তো আরম্ভ এটি একটি বিশেষ্য পদ, তো এটাকে বিশেষণে রূপান্তর করলে কি হবে? আরন্ধ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, ঠিকমতো অনুসৃত হইবে। তো দেখো এই যে অনুসৃত, এই যে অনুসৃত এটি পদ পরিবর্তন করলে কি হবে? অনুসৃত এটির পদ পরিবর্তন করলে কি হবে? চারটে অপশন থেকে সঠিক উত্তর কী হবে? অনুপঙ্ক, অনুসরণ, অনুস্রোত নাকি অনুসারিত?
তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অনুসৃত, এটির পদ পরিবর্তন করলে হবে অনুসরণ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, জমে মানুষের টানাটানি। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি বাগধারা। তো এটির সঠিক অর্থ কী হবে? জমে মানুষের টানাটানি। তো দেখো জমে মানুষের টানাটানি, এই বাগধারাটির সঠিক অর্থ হলো মৃত্যু। এর মানে হচ্ছে মৃত্যু। ওকে, যখন কেউ মৃত্যু মুখে চলে যায় তখন কিন্তু আমরা এই বাগধারাটা ইউজ করি, সেটা হচ্ছে জমে মানুষের টানাটানি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, নিচের কোনটি নদীর সমার্থক শব্দ নয়? দেখো নয় বলেছে কিন্তু। ওকে, অনেকেই কী করবে, নদী নদী মানে হচ্ছে টোটিনি, সঠিক উত্তর করে দেবে, নয়টা কিন্তু খেয়াল করবে না। দেখো এই টাইপের নাবাচক প্রশ্নগুলো কিন্তু এখন বিভিন্ন পরীক্ষাতে দিচ্ছে। নিচের কোনটি নদী সমার্থক শব্দ নয়? দেখো বারিদ, টোটিনি, সরিদ, প্রবাহিনী। তো দেখো আমরা যদি নিচ থেকে আসি, প্রবাহিনী এটিও নদীর সমার্থক শব্দ, তাহলে এটিও হবে না। সরিদ এটিও নদীর সমার্থক শব্দ, তাহলে এটিও হবে না। টোটিনি এটিও নদীর সমার্থক শব্দ, তাহলে এটিও হবে না। সঠিক উত্তর হয়ে যাবে বারিদ। ওকে, এটি কিন্তু নদীর সমার্থক শব্দ নয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এছাড়া মনে রাখবে বারিদ মানে কিন্তু মেঘ, মেঘ বা জল। ওকে, নেক্সট দেখো 28, নিচের কোন বানানটি অশুদ্ধ? দেখো আরেকটা শুদ্ধ অশুদ্ধ থেকে প্রশ্ন। তো শুদ্ধ এবং অশুদ্ধের কিন্তু বিভিন্ন বানান বিধি রয়েছে, বিভিন্ন নিয়ম রয়েছে। ওকে, তো সেগুলো তোমরা দেখে রাখবে বা জেনে রাখবে। তো দেখো নিচের কোনটি একটি অশুদ্ধ বানান? তো দেখো শ্মশান, এই বানানটা ঠিক রয়েছে। সমীচীন এটাও ঠিক রয়েছে, প্রথমটা দীর্ঘি তারপর এটা রস্যি। ব্যক্তিগত এটাও ঠিক রয়েছে। তাহলে প্রতিযোগিতা, এই যে গয় দীর্ঘি, এটা কিন্তু হয়ে যাবে গয়ের রস্যিকার। ওকে, তাহলে এটা কিন্তু ভুল রয়েছে। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 29 নম্বর প্রশ্ন, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, তো এটার কারক কী হবে? তো দেখো এই যে ঘরে, ঘরেতে এটার কারক কী হবে? তো দেখো এখনই তোমাদের কারকের যে নিয়মগুলো পড়ালাম, তো সেখানে বললাম হচ্ছে স্থান কাল পাত্র। স্থান কাল পাত্র হলে সেটা কিন্তু অধিকরণ কারক হয়। সুতরাং দেখো ঘর, ঘর একটি স্থান, সুতরাং ঘর হয়ে যাবে অধিকরণ কারকে এতে বিভক্তি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট এবং লাস্ট প্রশ্ন আজকের এই প্র্যাকটিস সেটের, ঐচ্ছিক এর বিপরীত শব্দ কোনটি? ঐচ্ছিক মানে নিজের ইচ্ছায়, তাহলে এর বিপরীত শব্দ কী হবে? ঐচ্ছিক। অপশন এ অনৈচ্ছিক, অপশন বি ইচ্ছাসুলভ, অপশন সি ইচ্ছাধীন, নাকি অপশন ডি আবশ্যিক। তো দেখো ঐচ্ছিক মানে নিজের ইচ্ছায়, আর আবশ্যিক মানে কিন্তু সেটা অবশ্যই করতে হবে, সুতরাং ঐচ্ছিকের বিপরীত শব্দ হয়ে যাবে আবশ্যিক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। তো তোমরা এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত বাংলার প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। ওকে, আর প্রথমেই তোমাদেরকে যেটা বলা হলো, দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আগামী 20 মে থেকে শুরু হচ্ছে পঞ্চায়েত পরীক্ষার জন্য পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 2026। ওকে, তো এই ব্যাচে কিন্তু পুরো বাংলা বিষয়টা, বাংলার প্রত্যেকটা ব্যাকরণের টপিক, পুরো ইংরেজি, গণিত, জিকে একদম টপিক ধরে ধরে তোমাদের কিন্তু করানো হবে এই ব্যাচে। জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু থাকবে। তো দেখো এছাড়াও এই 4টি বিষয়ের বাইরে তোমাদের থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ, এই সমস্ত গুরুত্বপূর্ণ টপিকের উপর ক্লাস, কারণ এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু এইবার পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই ব্যাচে তোমরা কিন্তু সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস, নোট, ভিডিও ক্লাস, পিডিএফ এবং পরীক্ষাতে তোমরা কিন্তু 80 থেকে 90% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো এটার কোর্স ফি রয়েছে মাত্র 999 টাকা, কিন্তু এখন বর্তমানে অফার চলছে মাত্র 499 টাকা। ওকে, এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই, পুরো 12 মাসে তোমাদের কিন্তু ভ্যালিডিটি পেয়ে যাবে। তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো,
তোমরা কিন্তু এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, অথবা বিস্তারিত কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। এছাড়া এই সমস্ত প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ আমাদের এই টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়। দেখো অলরেডি কিন্তু ফ্রিতে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে 2 লক্ষের বেশি মেম্বার যুক্ত হয়েছে। সুতরাং তোমরাও কিন্তু যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ, নোট, এছাড়া তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক মক টেস্টও আমাদের এই ফ্রি টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে। ওকে, তো প্রত্যেকটা সুবিধার জন্য তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক, সেই লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।